নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, লোকসভা ভোট দুয়ারে কড়া নাড়ছে, আর এই লোকসভা ভোটের মুখেই রাঢ়বঙ্গে বিজেপির গৃহযুদ্ধ প্রকট। সন্ন্যাসীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে ইস্তফা যুব মোর্চার সহ সভাপতির। এই সংগঠন নিয়ে 35 আসনের টার্গেট আদৌ পূরণ হবে তো, তা নিয়ে প্রশ্ন উঠছে। আজ তা নিয়ে চর্চা হবে, তবে তার আগে দেখব একটি প্রতিবেদন। লোকসভা ভোটের মুখে বীরভূমে ফের বিজেপির অন্তর্দ্বন্দ্ব। অনুপম হাজরা ভার্সেস ধ্রুব সাহা, সোমনাথ ঘোষ ভার্সেস সন্ন্যাসী চরণ মণ্ডল দ্বৈরথ। এবার সেই সন্ন্যাসী চরণ মণ্ডল ভার্সেস প্রীতম ভৌমিকের দ্বন্দ্ব প্রকাশে। অনুপম হাজরার পর এবার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ। প্রতিবাদে পদত্যাগ করলেন বোলপুর বিজেপি সাংগঠনিক জেলার যুব মোর্চার সহসভাপতি প্রীতম ভৌমিক। ভোটের মুখে রাঢ়বঙ্গে চওড়া হচ্ছে গেরুয়া শিবিরের ফাটল। স্বচ্ছতাটা যদি আসে এবং সঠিক অভিভাবকের হাতে পড়ে, আবার দায়িত্বটা থাকে, সেই ক্ষেত্রে আমি পদ নিতে পারবো। কিন্তু এই মুহূর্তে পার্টিতেই আছি, আমি তো পার্টি থেকে রিজাইন নিই, পদ থেকে রিজাইন দিয়েছি। বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল জানিয়েছেন অভিযোগ মিথ্যে। যুব মোর্চার যে সভাপতি আছেন মাননীয় সব্যসাচী রায়, ওনাকে ভাবনা চিন্তা করেই দায়িত্ব দিতে হতো। দায়িত্ব তো দুদিন হয় নাই, কাজও করলো না, কিছুই না। এই যে ভাবনা চিন্তা করে দায়িত্ব দেওয়া উচিত। প্রসঙ্গত, আগেই বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনেছেন দলেরই প্রাক্তন ওবিসি মোর্চার সভাপতি সোমনাথ ঘোষ। অভিযোগ ওনাকে সরাতে হবে, এটাই আমাদের অভিযোগ। যদি না সরায় তাহলে কিন্তু আমরা বিগত লোকসভা ভোটে জয়লাভ করতে পারবো না এই জেলা সভাপতি থাকাকালীন। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে, পাল্টা দাবি সন্ন্যাসী চরণ মণ্ডলের। দলের ওবিসি মোর্চার প্রাক্তন সভাপতি সোমনাথ ঘোষ আসলে তৃণমূলের লোক। নিজের অ্যাকাউন্ট থেকে অন্যজনের নামে এইভাবে কোনো এখতিয়ার নাই। আমি ইমিডিয়েট ওই মহাপুরুষের নামে আমি কোর্টে আর কেস করব। উনি প্রমাণ দেবেন যে আমি এই যে উনি উল্টোপাল্টা বলছেন, একজন মানুষ হিসাবে অমানুষ এবং পশুর মতন আচরণ একজন স্বচ্ছ ব্যক্তিকে এইভাবে মিথ্যা অপপ্রচারের মধ্য দিয়ে কালিমালিপ্ত করা যায় না। আগেই জেলা সভাপতি থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, চোর, সিন্ডিকেট চালায় এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা অনুপম হাজরা। এবার সদ্য পদত্যাগী বিজেপি নেতা প্রীতম ভৌমিকের পদত্যাগের মেসেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম হাজরা। এই পোস্টে পাল্টা আইনানুগ পথে যাওয়ার হুঁশিয়ারি সন্ন্যাসী চরণ মণ্ডলের। আমি তো আগেও বলেছি, প্রমাণ দেখ না একটা। আমাকে এই ব্যাপারে আমাদের ওই যে কি আছে না, যে সোমনাথ ঘোষ নাকি, উনি তো একটা আপনাদের মিডিয়ার সামনে তো উনি বলেছিলেন। আমি তো এমনিতেই ওনাকে নোটিশ পাঠিয়েছি কোর্ট থেকে, এবং 2-1 দিনের মধ্যেই ওনার কাছে একটা কেসও ফাইল হবে। বিজেপির গোষ্ঠী কোন্দলকে কটাক্ষ তৃণমূলের। না, ওদেরকে তো আমরা ভাবি না, যাদের কোনো সংগঠন নেই, লোক নেই, বল নেই, তাদেরকে নিয়ে আমরা ভাবি না। তবু এটা একটা হাস্যকর যে যার সংগঠনই নেই সে আবার সাংগঠনিক চিন্তাভাবনা নিয়ে কথাবার্তা বলছে। তো একটা বাউন্ডুলার দল সম্পর্কে এর থেকে আর বেশি কিছু বলার নেই। মোট কথা হচ্ছে ওদেরকে আমরা গুরুত্বই দিই না। বিজেপি গোষ্ঠী কোন্দলে দীর্ণ। লোকসভা ভোটের আগে দলের অন্দরে কোন্দল থামাতে কি রণকৌশল নেয় বিজেপি, সেটাই এখন দেখার। বীরভূম থেকে মনা বীরবংশের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। রয়েছেন বিজেপি নেতা বোলপুর থেকে সব্যসাচী রায়, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তৃণমূল নেতা জামশেদ আলী খান, আপনাকেও স্বাগত জানাবো জামশেদ সাহেব। আমি প্রথমে সব্যসাচীবাবু আপনার কাছে আসবো। এই যে সন্ন্যাসী চরণ মণ্ডল, তার বিরুদ্ধে তো এর আগেও অভিযোগ উঠেছিল, আবারও এক অভিযোগ, এবং এবার এই যুব মোর্চার সহসভাপতি প্রীতম ভৌমিক, তিনিও এই দুর্নীতি, তোলাবাজি একই অভিযোগ করছেন। তারপরও তার বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? দলের জেলা সভাপতি সর্বময় কর্তা, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সে সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, তার কোনো প্রমাণ কারোর কোথাও নেই। তো এই অভিযোগগুলো প্রথমত ভিত্তিহীন। আর অভিযোগ, দলের একটা সিস্টেম বা প্রোটোকল আছে, যুব মোর্চার যিনি অভিযোগ করেছেন তার প্রথমেই উচিত কোনো অভিযোগ থাকলে সেটা যুব মোর্চার প্রেসিডেন্টের কাছে আগে জমা হবে। সেই অভিযোগ আমরা জেলা সভাপতি বা থ্রু
জেলা সভাপতি শুরু করে আমরা রাজ্য সভাপতির কাছে যেতে পারি। কিন্তু এই সমস্ত অভিযোগ করা, হঠাৎ হঠাৎ সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদেরকে খবরের শিরোনামে আনার জন্য এই সমস্ত কার্যকলাপ করা হচ্ছে। কিন্তু এটা তো প্রথম নয়। এই ব্যাপারে আমি বলবো আমাদের জেলা সভাপতি সম্পূর্ণভাবে, সন্ন্যাসী মণ্ডলের বিরুদ্ধে তো এর আগেও অভিযোগ ছিল, তারপরে তো ব্যবস্থা কিছু কি হয়েছে? আরে আগে অভিযোগ ছিল সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, কোনো অভিযোগই সঠিক নয়। অভিযোগ থাকলে অভিযোগের একটা প্রমাণ থাকতে হয়। তাহলে কেন কেন বলে মনে হয় যে একের পর এক নেতারা এই সোমনাথ ঘোষ বা প্রীতম ভৌমিকদের উদ্দেশ্য কি? কেন বারবার শুধুমাত্র সন্ন্যাসী চরণের বিরুদ্ধেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে? কি কারণ থাকতে পারে? দলের সাংগঠনিক স্ট্রাকচার অনুযায়ী প্রেসিডেন্টের এগেনস্টে বলা মানে দল বিরোধী কাজ করা। তো এটা দল বিরোধী কাজ করছে। অ্যাকচুয়ালি দলের সাংগঠনিক স্ট্রাকচারটাকে বুঝতে হবে। কেন হঠাৎ করে দল বিরোধী কাজ করবেন? কেন? কোথায় কি বললো, কোনো অভিযোগের প্রমাণ, দল বিরোধী কাজ করতে যাবেন কেন করছেন সেটা তাদের চিন্তা ভাবনা, তারা কি ভেবে করছেন সে না অ্যাকচুয়ালি পার্টির সিস্টেমটাকে বুঝতে হবে। পার্টির সিস্টেম না বুঝে এরা বলে দিচ্ছে নিজেদেরকে হাইলাইট করার জন্য এই সমস্ত চিন্তা ভাবনা। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা? ভূমিকা যেটা বলছেন সে দলের সঙ্গেই আছে, দল করছেন। হ্যাঁ, তো আপনি তো বললেন দলের বিরুদ্ধে কথা বলছেন, তাহলে তো প্রমাণ না দেখাতে পারলে দল অবশ্যই ব্যবস্থা। বেশ, আমি জামশেদ সাহেব আপনার কাছে আসবো। বুঝতে পেরেছি, আপনি বলছেন দল যদি তার কাছে কোনো প্রমাণ থাকে প্রমাণ পেশ করবে, অর্থাৎ সবটাই বলছেন প্রমাণ সাপেক্ষ বিষয়, প্রমাণ ছাড়া কিছুই বলা যাচ্ছে না। তৃণমূলের মতো না সুশৃঙ্খল দল, বিজেপি তৃণমূলের মতো না সুশৃঙ্খল একটা দল, যে দলটার সেখানে এত হঠাৎ করে বিশৃঙ্খলতা কেন? হঠাৎ করে কেউ ছেড়ে দেয় নিজের সোশ্যাল মিডিয়া। সুশৃঙ্খল দলে এতটা বিশৃঙ্খলতা কেন হচ্ছে? বিশৃঙ্খলতা কোথাও আছে নিশ্চয়ই, নাকি আপনারা আইডেন্টিফাই করতে পারছেন? পদাধিকারী হিসাব করে মনে করছেন না সমস্যা বোঝার ভুলের বোঝা বেড়ে যায়। না ধরার বিষয় নয় এটা, এগুলো ধরার। বেশ, আপনি বলছেন বোঝার ভুলের বোঝা বেড়ে যাচ্ছে, সেটাই কোথাও গিয়ে সমস্যা তৈরি করবে, সেই বিষয়টা জানতে চাইবো। আমি জামশেদ সাহেবের কাছে আসবো। জামশেদ সাহেবের কি মনে হয় এই যে একের পর এক বিজেপি নেতা সন্ন্যাসী চরণের বিরুদ্ধেই কেন অভিযোগ করবেন, দুর্নীতির অভিযোগ? এবং শুধু তো প্রীতম বাবু বা সোমনাথ ঘোষ নন, এই একই অভিযোগ তো আমরা দেখেছি অনুপম হাজরা তিনিও করেছেন, যে দলের বিরুদ্ধে তোলাবাজি দুর্নীতির অভিযোগ। তার বক্তব্য যারা এইগুলোর সঙ্গে যুক্ত তারা বহাল তবিয়াতে আছেন, উল্টে তিনি যে পদে ছিলেন সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তা কমিয়ে দেওয়া হচ্ছে, নিরাপত্তা নেই তার আর, সরিয়ে দেওয়া হয়েছে। প্রথম সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই, এবং প্রথম যেটা আপনাদেরকে বলবো যে একটা দল বাংলাতে আপনাদের আছে বলে মনে হয়, যেটুকু ওরা উচ্ছৃঙ্খলতার মধ্যেই টিকে আছে। আজকে আপনি দেখুন যে রাজ্যে বিভিন্ন কর্মসূচি বিভিন্ন দল নিয়ে থাকে, তার মধ্যে শুধু বিজেপি যখন কোনো রাজনৈতিক কর্মসূচি রাখে তখন দেখবেন সে শহর কলকাতায় হোক বা কোনো জেলাভিত্তিক কোনো প্রোগ্রাম হোক কেন, দেখবেন একদম একটা রাস্তাঘাট সাধারণ মানুষ একটা অচল অবস্থা করে দেয়। মানে ওদের নিজেদের কোনো শৃঙ্খলাই নেই। তা যাদের শৃঙ্খলাটা এইভাবেই তারা তৈরি করে ভাবে যে পশ্চিমবঙ্গ দখল করবো, তা তাদের শৃঙ্খলাটা আসবে কোথা থেকে? তো সেক্ষেত্রে তারা দলের ক্ষেত্রেও যা শেখাবেন, একটা কথা হচ্ছে দেখবেন আমাদের বলা হয় যে কেউ ভুল করলে দেখবেন অতিরিক্ত একাধিকবার, তখন বলবো যে ওর বাড়ির কালচার। তো বাড়ির কালচারটা কেন বলে? যে তার মানে সেই পরিবেশ থেকে সে উঠে এসেছে। তো ওরা যখন এখানে বিরোধী রাজনীতি করতে গিয়ে এরকমভাবে নোংরামিটা সারা বছর করে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উন্নয়ন তবুও সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে হনুমানের মতো মাঝে মধ্যে বিভিন্ন কর্মসূচি রেখে লাফা ঝাপা করে। হনুমানের লড়াই, এটা কোনো গোষ্ঠী আমি বলছিলাম যে বিশৃঙ্খলতা দেখা যাচ্ছে, উনি তো বলছেন শৃঙ্খলা যদি শিখতে হয়, শৃঙ্খলা শিখতে গেলে তৃণমূলের কাছ থেকে অন্তত পক্ষে পার্ট নিতে হবে না। একটা রেজিমেন্টেড পার্টি, একটা আঞ্চলিক দলের মধ্যে যে পার্থক্য, সেটা জামশেদ ভাইকে বলবো ওটা ওর বোঝা উচিত। একটা রেজিমেন্টেড পার্টি আর একটা আঞ্চলিক দল,
একটা রেজিমেন্টেড পার্টি কি হতে পারে তাদের কাছ থেকে শৃঙ্খলা শিখে আসতে হবে আগে। একদম 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 গোটা ভারতবর্ষের জুড়ে বিজেপি জয় জয়কার, বিজেপি শাসন করছে। একদম একদম আমরা এর আগেও দেখেছি যে বললো রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যায়, হ্যাঁ, বিজেপির আমরা সঙ্গে এর আগেও লোকজন দেখেছি, আছে তাই রাস্তাঘাট শহর অবরুদ্ধ কলকাতার হয়। বুকে, শহর কলকাতার বুকে তৃণমূলের মিছিলে রাজ্য লোকজন দপ্তরের ফাঁকা, সামনে, চেয়ার ফাঁকা থাকে। শহর কলকাতার বুকে বিজেপির রাজ্য দপ্তরের সামনে রাজ্য সভাপতির ছবিতে পা দিয়ে বিজেপিতে গণতন্ত্র আছে তাই সবাই সবার নিজের নিজের মতামত প্রকাশ করতে পারে। বিজেপিতে গণতন্ত্র থাকার জন্য তারা মতামত প্রকাশ করতে পারে। যেখানে গণতন্ত্র নেই, যে দলে গণতন্ত্র নেই, মানুষ দেখেছে, আজকে সব্যসাচী, আপনি তো বলছেন যে বিজেপি, বেশ জামশেদ সাহেব প্লিজ, আপনি তো বলছেন বিজেপি রেজিমেন্টেড পার্টি, সুশৃঙ্খল দল, সেখানে শৃঙ্খলা মেলে চলে, তাহলে এই 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 শৃঙ্খলাগুলো কিসের নমুনা? যে এই যে একজন বিজেপি নেতার বিরুদ্ধে আর একজন বিজেপি নেতা অভিযোগ করছেন, পদ ছেড়ে দিচ্ছেন, শুধু নয় কলকাতার অফিসেও তো দেখেছি আমরা সুকান্ত মজুমদারদের ছবিতে সেখানে মালা দিয়ে পায়ে মারানো হচ্ছে, সেটা কোন জুতোপেটা করছে কর্মীরা এবং নেতারা? রাজ্য সভাপতির ছবিতে জুতোপেটা জামশেদ সাহেব বলতে দিন প্লিজ, ছেড়ে দেওয়া হচ্ছে। সব্যসাচীকে বলতে দিন। জামশেদ সাহেব প্লিজ। এর সঙ্গে কিছু তৃণমূলী লোকজন যুক্ত আছে, আপনারা জানেন তৃণমূলী লোকজন হয়তো এদের সঙ্গে যুক্ত ছিল, তাই দেখতেই পাচ্ছেন আগামী দিনে আরো কিছু দেখতে পারবেন। আপনারা জানেন যে তৃণমূলের সঙ্গে যুক্ত রয়েছেন, তবু ব্যবস্থা নিচ্ছেন না। এই একই অভিযোগ তো এই যে সন্ন্যাসী চরণ তিনিও বলছেন যে সোমনাথ ঘোষ, সোমনাথ ঘোষ দায়িত্বে থাকতে হবে। তো প্রীতম বাবু কি দলের দায়িত্বে নেই? সোমনাথ ঘোষ দায়িত্বে, প্রীতম বাবু কি দলের দায়িত্বে নেই? দায়িত্ব ছিলেন তো, পদত্যাগ করেছেন। যুব মোর্চার সহসভাপতি, গোটা বিষয়টাই তো শৃঙ্খলা বিশৃঙ্খলতা নিয়ে। আপনি যে প্রসঙ্গে বললেন রাজ্য অফিসে যাদের কথা বললেন, প্রীতম ভৌমিক গ্রুপের একটা গ্রুপে মেসেজ করেছে এবং সেই গ্রুপ থেকে তিনি লেফট করেছেন। এতে শৃঙ্খলার কোনো অবমাননা দেখতে পাচ্ছি না। আপনি যে প্রসঙ্গে ছিলেন যে রাজ্য দপ্তরের সামনে রাজ্য সভাপতির পোস্টারের এগেনস্টে তারা লাথি মারছে, পায়ের তলায় রেখে করছে, তাদের কথা বলেছি, তারা তৃণমূল। মানে আপনারা দেখলেন আপনাদের রাজ্য দপ্তরের সামনে, আপনাদের রাজ্য দপ্তরের সামনে তৃণমূলের লোকজন এসে আপনার দলের রাজ্য সভাপতি, বীরভূম জেলার সভাপতি, তাদের ছবিতে মালা দিলেন, পায়ের তলায় মারিয়ে দিলেন, আপনারা চুপচাপ বসে দেখলেন। এটাও কি হতে পারে? তৃণমূলের উস্কানি ছিল। কিছুদিন আগে রাজ্য বিজেপির বিরুদ্ধে কি বলেছিল? গণতন্ত্র আছে বলে সবাই সবার মতামত প্রকাশ করতে পারে। কিছুদিন আগে সংগঠন নিয়ে কি বলেছিলেন? আপনি কোনটা বলতে চাইছেন সেটা বলতে যাচ্ছেন, অনেক দূর হয়ে যাচ্ছে ভাই। জামশেদ, নিজের জেলাটা একটু দেখো, নিজের জেলাটা একটু দেখো। তোমাদের জেলায় কে কবে কোর কমিটিতে আসে, কে কবে কোর কমিটি থেকে বাদ চলে যায়, কে কবে কোর কমিটিতে আসে, কে কবে বাদ চলে যায়, তার জন্য ব্যানার হোর্ডিং দিয়ে জানাতে হয় আমি কোর কমিটিতে আছি। আবার এমন নেতাকে দেখছি এই নেতৃত্বে তার সিদ্ধান্ত সবাই মাথায়, হ্যাঁ 100%। বোলপুরে প্রথম দেখলাম, আমি বোলপুরের বাসিন্দা, বোলপুরের ছেলে, বোলপুরে প্রথম দেখলাম খেলা চলাকালীন জেলা পরিষদের মাঠ খেলা চলাকালীন জেলা পরিষদের মাঠ থেকে খেলা গুটিয়ে নিয়ে চলে যেতে হয়, খেলা উঠিয়ে নিয়ে চলে যেতে হয়। মাঠের বিবাদ একটাই। বেশ, বুঝতে পেরেছি। আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। সব্যসাচী এবং জামশেদ সাহেব, আমাদের ছোট্ট একটা বিরতিতে যাব। বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি জামশেদ সাহেব আপনার কাছে আসবো। এই যে লোকসভা ভোট তো আর সামনে কয়েক মাস বাকি, কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির মধ্যে একটা গোষ্ঠীকন্দল, এবং বিশেষ করে বীরভূমে প্রায় প্রত্যেক দিনই চারা দিচ্ছে। কখনো সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে প্রীতম রায় অভিযোগ করছেন, তো কখনো সোমনাথ, একের পর এক এই যে গোষ্ঠী, ধ্রুব সাহা, অনুপম হাজরা, এটা কি কোথাও গিয়ে আপনাদেরকে অনেকটা সুবিধে করে দিচ্ছে? প্রথম কথা হচ্ছে যেটা অনুব্রত মণ্ডলের জেলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে যেভাবে অনুব্রত মণ্ডল তিলে তিলে এই জেলাকে, সংগঠনকে সাজিয়ে গেছে তৃণমূল কংগ্রেসের, বিরোধী আছে বলে মনে করি না। তিয়ার জেলা থাকে, জেলাতে অনুব্রত মণ্ডল না, এটা রবি ঠাকুরের জেলা। কোন পঞ্চায়েত ভোট, বিধানসভা ভোট, বন্ধুকে বলবো জামশেদ তুমি শান্তিনিকেতনের ছাত্র, শান্তিনিকেতন তুমি রবি ঠাকুরের জেলা, এটা অনুব্রত মণ্ডলের জেলা নয়।
কোথাও কোথাও বিজেপির অস্তিত্ব জেলাটা রবি ঠাকুরের জেলা, এখানে রবি ঠাকুরের জেলা বলে সান্নিধ্য সবার কাছে পরিচিত। অনুব্রত মণ্ডল তিহার জেলে আছে, অনুব্রত মণ্ডল কাজ করছে এখানে, বিজেপিকে আমরা কিছু মনে করি না। কিন্তু জামশেদ সাহেব আপনি বললেন অনুব্রত মণ্ডলের কথা বললেন, কিন্তু সেই অনুব্রত মণ্ডল তো এখন তিহার জেলে, তার অনুপস্থিতি তো নিঃসন্দেহে লোকসভা ভোটে যথেষ্ট টের পাবেন, সেই কারণে না তড়িঘড়ি একের পর এক ছবি পড়ছে অনুব্রত মণ্ডলের। কি হয় অ্যাকচুয়াল তার মধ্যে কাজল শেখ কিছুটা একটু মন কষাকষি। বন্ধু জামশেদকে বলবো তোমার নেত্রীকে একটা বর্ণ পরিচয় বই গিফট করে এসো। আমি জামশেদ সাহেব আপনার কাছে আসবো। জামশেদ সাহেব যে কথা বলতে চাইছিলাম, জানতে চাইছিলাম, উত্তর পেলাম না তো। অনুব্রতহীন বীরভূম, কোথাও গিয়ে তো আপনাদেরও একটু সমস্যা বাড়বে, কিন্তু তার জায়গায় যে বিজেপির কোন্দল, এটা কোথাও একটু সুবিধা করে দিচ্ছে কি? সাপে বড় হচ্ছে। প্রথম কথা হচ্ছে অনুব্রত মণ্ডল বিজেপিতে কোনো কোন্দলই নেই, এইসব আর অনুব্রত মণ্ডলের বিজেপিতে কোনো সংগঠন, আপনার দলের নেতারা বলছেন সব্যসাচী টিম অনুব্রত মণ্ডল কাজ করছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন পঞ্চায়েত ভোটে তো অনুব্রত মণ্ডল রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে বিকাশ ভোটে বিজেপি ছিল খুঁজে পাওয়া গেছে। আমি সব্যসাচী আপনার কাছে আসবো, আপনি তো বলছেন অনুব্রত মণ্ডল তিহার জেলে আছে, ঠিক কথা, তিহার জেলে আছে, অনুব্রত নেই, ফলে তো তৃণমূল তো এখন কিছুটা বেকায়দায়। সেই জায়গায় আপনারা কোথায় সুবিধে নেবেন, তার জায়গায় তো আপনারা নিজেরাই একের পর এক কোন্দলের ছবি ফুটে উঠছে, নিজেরাই নিজেদের সঙ্গে ঝগড়া বিবাদ করে এই যে কোথাও গিয়ে যদি জমিটা তৈরিও হয় সেই জমি হারাচ্ছেন। বলছি বীরভূমে 2টো সিটি বিজেপি জিতছে। কিভাবে? জমি কিছুই হারায়নি, দু একজন মিডিয়া ফোকাস পাওয়ার জন্য এরকম মন্তব্য করে থাকে, তো এগুলো নেগলিজেবল ব্যাপার, এগুলো ধরার মধ্যে নয়। অনুপম হাজরা যে কথা বলছেন, আর দলীয় অনুপম হাজরা যা বলেছেন তার শাস্তি তিনি পেয়েছেন, তাও অনুপম হাজরা যা বলেছেন তার শাস্তি তিনি তো এই সন্ন্যাসী চরণ মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ, তিনি তো বলছেন যে এই ঘটনা নিয়ে তিনিও তো পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়, তারপরও কেন সরানো হচ্ছে না? যদি মনে হয় যে দল বিরোধী কাজ করছে, অনেকের প্রয়োজন আছে, দলের অনুপম হাজরা দল বিরোধী কাজ করছে, অনেকের প্রয়োজন আছে, প্রশিক্ষণ লোকসভার আগে বা পরে অনেককেই দেওয়া হবে। মানে এতগুলো বছরে আপনি বলছেন অনুপম হাজরা প্রশিক্ষণ পাননি, প্রশিক্ষণের দরকার আছে। সেই 2019 সালে আপনাদের টিকিটে অনুপম হাজরা দাঁড়ালেন যাদবপুর থেকে, তারপরেও বলছেন প্রশিক্ষণ পাননি ঠিকঠাক করে। ভুলে গেছেন, অনেকদিন দলের বাইরে ছিলেন, তো বিগত 2 বছর উনি দল থেকে ডিটাচ ছিলেন, ওই জন্য ভুলে গেছেন সবকিছু। সব্যসাচী অনুপম হাজরার বিরুদ্ধে মনে পড়ে যাবে। শুনুন, বলুন জামশেদ সাহেব বলুন। 365 দিন রাজনীতির ময়দানে না থাকলে ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে প্রশিক্ষণ দিয়ে কোনো লাভ হবে না। মানুষ, সাধারণ মানুষ সবসময় যাদেরকে সামনে পাবে, যাদেরকে কাছে 365 দিন পাবে, তাদের সঙ্গেই থাকবে। আপনারা দেখেছেন এর আগেও বিধানসভা ভোটের সময় গোটা ভারতবর্ষে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে গোটা একটা দেশের সঙ্গে। জামশেদ সাহেব একটা কথা বলুন, জামশেদ সাহেব অনুপম হাজরা বিজেপিতে রয়েছেন, তার পদ চলে গিয়েছে, নিরাপত্তা রক্ষীরা চলে গিয়েছেন, দিল্লির ডাকে তারা ফিরে গিয়েছেন, তারপরেও অনুপম হাজরা বিজেপিতে থেকে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন কি করে? কোথাও গিয়ে কি আপনাদের একটা মদত রয়েছে? ফিরে এলে আপনাদের দলে ফিরে আসতে চাইছেন, আপনারা কি ফিরিয়ে নেবেন? না দেখুন, প্রথম কথা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের দলের সঙ্গে ওনার কোনো রকম কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে যেটা কথাটা, মানে যে আজকের যে বিষয়টা, যে ওদের উচ্ছৃঙ্খল আচরণ, কে উচ্ছৃঙ্খল কে সুশৃঙ্খল আমরা সেসব দিকে তাকাই না। আর অনুপম হাজরা পরবর্তীতে আসবেন না কি করবেন সেটা দল ঠিক করবে, নেত্রী ঠিক করবে, এলে দরজা খোলা আপনাদের, তাই তো? করবেন। আমরা এর মধ্যে যেটা না, আমরা দরজা খোলা বা বন্ধ কোনো কিছুই বলতে পারি না। এই যে একটু আগে বললাম যে আমরা সুশৃঙ্খল দল, দল যেটা সিদ্ধান্ত দেবে। দল যদি বলে অনুপম হাজরা এন্ট্রি পাবে, তো অনুপম হাজরা আমাদের
দলে থাকবে, দল যদি বলে পাবে না, পাবে না। শৃঙ্খলা এবং বাচনভঙ্গি দলের নেত্রীকে মজুমদার বলছে সন্ন্যাসী গতকাল তোমার দলের নেত্রী যে কথাগুলো বলেছে, দুধকুমার মণ্ডল একটা বর্ণ পরিচয় বই গিফট করো, ব দিয়ে কি হয়? তোমার দলের নেত্রীকে একটা বর্ণ পরিচয় বই গিফট করো, ব দিয়ে কি হয়? আর না পারলে আমরা বর্ণ পরিচয় বই গিফট করে দেবো, নবান্নে পাঠিয়ে দেবো। ব দিয়ে অ্যাকচুয়াল কি হয় দলের নেত্রীকে সব্যসাচী, আমি জানি না আপনি কোন প্রসঙ্গ কথা বলছেন, তেমন কোনো বিষয় নেই এখনো পর্যন্ত, আমরা যেটুকু জানি। কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়ে আসুন। আপনার কাছ থেকে যেটা জানতে চাওয়ার, এই যে লোকসভা নির্বাচন সামনে, আপনি বলছেন অনুপম হাজরার বিরুদ্ধে ব্যবস্থা হবে, সেটা কি এতটা সহজ হবে? ব দিয়ে বানরও হয়। জামশেদ সাহেব প্লিজ। ভুল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা তো হয়। সন্ন্যাসী চরণের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন? প্রত্যেকের বিরুদ্ধে হয়েছে, যে ভুল করবে দলের শিষ্টাচার যে মানবে না ব্যবস্থা হচ্ছে না কেন? ওনার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ, ওনার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। না সেটা কি করে বুঝতে পারছেন মিথ্যে অভিযোগ? কোনো তদন্ত ছাড়া বোঝা যায় না। ফোকাস পাওয়ার জন্য অভিযোগ একজন নয়, দুজন মিলে যেমন তদন্ত ছাড়া বোঝা যায় না মিথ্যে অভিযোগ, তেমনি না দুজন না 10 জন বলতে পারে, কিন্তু তার তো প্রমাণ থাকতে হবে। যারা অভিযোগ করছেন প্রমাণ আছে, তাদের কাছে কোনো প্রমাণ নেই। তা আপনার কাছে তো প্রমাণ নেই যে সন্ন্যাসী চরণ ঠিক আছে, কি প্রমাণ? তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন? যদি বা এটা আপনাদের দলীয় ব্যাপার। যেমন অবশ্যই দল যখন ওনাকে দায়িত্ব দিয়েছে, দল সঠিক লোককেই চয়ন করেছেন, সেই জন্য বলছি আলোচনা সভাতে বলছি যে তাহলে আপনারা ব্যবস্থা নিচ্ছেন না কেন? কার বিরুদ্ধে ব্যবস্থা নেব? আপনাদের নেতা, যদিও এটা আপনাদের দলীয় ব্যাপার, অবশ্যই ব্যবস্থা নেওয়া হয়। যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে সঠিকভাবে ব্যবস্থা নেওয়া হয়। না কোথাও একটা ভয় হচ্ছে যে প্রমাণ বেরিয়ে যাবে? হ্যাঁ, ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবস্থা যদি না নেওয়া হতো, আপনাদের দলের সঙ্গে আমাদেরকে ঘুরিয়ে ফেলবেন না, আপনারা ভুল করছেন। ব্যবস্থা যদি না নেওয়া হতো তাহলে একটা কেন্দ্রীয় সম্পাদকের পদ চলে যেত না। দল ব্যবস্থা নেয়, কিন্তু তারপরেও কেন্দ্রীয় সম্পাদকের পদ চলে যাওয়ার পরেও কি অনুপম হাজরাকে বাগে আনা গেছে? সব্যসাচী, কেন্দ্রীয় সম্পাদকের পদ চলে যাওয়ার পরেও কি অনুপম হাজরাকে বাগে আনা গেল? তিনি তো সেই একই কাজ করে চলেছেন। হয়তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে। সেটা কতদিন? ওনার বিবেক জাগ্রত হতে সময় লাগছে, হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি। সেটা উনি যা বলতে পারবেন, আমি কি করব? মানে হয়তো সম্ভবত এই সমস্ত বিষয়ের উপর বিজেপি চলছে আজকাল, তারপর ভাবছেন যে আপনি বীরভূমে দুটো আসন পেয়ে যাবেন। আপনার একদম 100% দুটো আসন তো দূরে থাক, কত ভোটে হারবে ওরা সেইটা গোনা শুরু করুক গা। যদি এতটুকু বুদ্ধি, মানে ওরা সাংগঠনিক সামান্য মানে জ্ঞান বুদ্ধি বা সাংগঠনিক যদি চর্চা করে থাকেন, তাহলে কত ভোটে হারবেন সেটা নিয়ে গোনাগুনি করুন গা। দুটো সিট অনেক দূরের কথা, 42-এ 42। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞান তো আমাদের যথেষ্ট জ্ঞান আছে। দুটো দূরের কথা, বোলপুরে বীরভূমে দুটো সিট আছে, বীরভূমে দুটো লোকসভা সিট আছে, আমরা দুটো সিটের জন্য ভাবছি দুটো সিট জিততে পারি। তুমি জ্ঞান যদি তোমার দলের নেত্রী যে দুটো লোকসভা পাবেন, তোমার দলের নেত্রীর কাছ থেকে যদি একটু জেনে নাও যে 42টা সিট নিয়ে কখনো যে প্রধানমন্ত্রী দাবি করতে পারে, পশ্চিমবঙ্গের 42টা সিট নিয়ে যদি 543টা সিটের ক্যালকুলেশন করতে যায়, তাকে বিশ্বভারতীতে যদি পারা যায়, পরবর্তীকালে ম্যাথামেটিক্স ডিপার্টমেন্টে একটু ভর্তি করে দিলে ভালো হয়। বেশ, ব্যক্তিগত আক্রমণ করবেন না প্লিজ, দয়া করে। আমাদের অনুষ্ঠান আজকে হবে, অনুষ্ঠানের আর সময় নেই, সময় দিতে পারছি না সব্যসাচী এবং জামশেদ সাহেব। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও যারা এই অনুষ্ঠান দেখছিলেন। পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।